ওকে। সো আগের দিন যেগুলো করেছিলাম তার উপর বেস করে কিছু নিউমেরিক্যালস, অ্যাডিশনাল নিউমেরিক্যালস আছে আজকে। যেমন ধরো, আহ, আচ্ছা আগের দিনের ক্লাসটা একটু বলে নিই কি করেছিলাম আমরা। মেনলি নন সাইনোসয়েডাল ওয়েভফর্ম, নন sinusoidal waveform, it may be repetitive, it may be alternating, it may not be alternating। তার মানে কিরকম, যেমন দেখো এটা একটা স্কোয়ার ওয়েভফর্ম, এটা অল্টারনেটিং, পিরিয়ডিক, বাট সাইনোসয়েডাল নয়। ওকে, সো নেক্সট সিগন্যালটা দেখো কিরকম আছে। ইট ইজ নট অল্টারনেটিং বাট পিরিয়ডিক। অল্টারনেটিং আর পিরিয়ডিকের মধ্যে ডিফারেন্স কি? পিরিয়ডিক মিন্স একই ফেজে একটা সার্টেন টাইম পরে আবার আসবে। যেমন এখান থেকে তুমি লক্ষ্য করো, ইট স্টার্টস উইথ জিরো at 0 point. It starts with 0 at 0 point. After 2 second or 2 unit time, it may be second, it may be hour, it may be whatever unit. You may not conclude it is second, okay? So after 2 second or 2 unit of time, it will again fall to the same phase. ওকে, ফেজ অ্যান্ড ম্যাগনিটিউড, তাহলে এই টাইপের সিগন্যালকে আমরা বলবো পিরিয়ডিক। আর এটা অল্টারনেটিং কেন না? বিকজ ইট ইজ, দেয়ার ইজ নো নেগেটিভ পার্ট, but in this case there is a negative part. See, positive negative positive negative, so it is alternating periodic but non sinusoidal. It is alternating, sorry, it is non alternating, periodic and non sinusoidal। আরো কি করেছিলাম, আরো এটাও একইভাবে, আহ, এটা আবার তোমার অল্টারনেটিং, পিরিয়ডিক বাট নন সাইনোসোডাল। দ্যাট মিন্স আমরা কিছু নন সাইনোসোডাল ওয়েভ ফর্মের কিছু অ্যানালিসিস করেছিলাম। কি কি অ্যানালিসিস করেছিলাম? এবার একদম ফার্স্ট স্লাইডে আমি লিখেছিলাম অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, যেগুলো অলরেডি আমরা করেছি। এই চারটে আমরা করেছি, ডিফাইন করেছি। এর সাথে সাথেও আরও ডিফাইন করেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গিয়ে আমরা কি করেছিলাম, কিছু ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, টাইম ডোমেন ফাংশন। কোথায় একটা, এই যে এখানে লিখেছি 5 ইন্টু ইউটি ইন্টু ইউ অফ টি মাইনাস ওয়ান, 5 ইন্টু ইউ অফ টি মাইনাস টু, এই টাইপের কিছু আহ, আমরা আগের দিনকে ডিসকাস করেছিলাম। সো এই টাইপের নিউমেরিক্যালগুলোকে কিছু একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। অ্যাডভান্স নয়, জাস্ট একটা এক্সট্রা কোশ্চেন এর সাথে অ্যাড করবে। যেমন আগের দিনের কোশ্চেন কী ছিল, এরকম একটা সাইনোসরাল, এরকম নন সাইনোসরাল ওয়েভফর্ম দিয়ে দেবে, দিয়ে তোমাকে এইগুলো বার করতে বলবে। আমি সবকটাই ডিক্লেয়ার করেছিলাম, ডিসকাস করেছিলাম এবং কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। এখানে তোমরা এই হোমওয়ার্কগুলো পাবে। প্রবলেম নাম্বার 4 এর অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর অ্যান্ড টাইম ডোমেন ফাংশন অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এতগুলো বার করতে হবে। একইভাবে এটার একটা দিয়েছিলাম, এটার একটা দিয়েছিলাম। এগুলো তোমরা করো আস্তে আস্তে। আর আজকে কি করব, এর উপর কিছু অ্যাডভান্স নিউমেরিক্যাল। সাপোজ একটা সিগন্যাল আমি নিচ্ছি, এক্স্যাক্টলি এখানকার থেকেই নিই, তাহলে ক্যালকুলেশন একটু ইজি হয়ে যাবে, মানে আমি টাইমটা কম লাগবে। ধরো এই সিগন্যালটা, এক্স্যাক্টলি এই সিগন্যালের একটা ম্যাথ এসছিল, এক্স্যাক্টলি ইয়ার আমার মনে নেই, কিন্তু গেটে একবার এসছিল। তাহলে এই সিগন্যালটাকে আমি একটু কপি করে নিই। ধরো এক্স্যাক্টলি এই সিগন্যালটাই আজকের দিনের ক্লাস, এই যে। ওকে, এই সিগনালে ধরো আমি তোমাকে বললাম, আহ, এ সার্কিট, দেখো আমি লিখছি কোশ্চেনটা। এ সার্কিট হ্যাভিং আর ইকুয়ালস টু 10 ওহম, এল ইকুয়ালস টু 0.5 হেনরি, and the current flowing through the circuit is given left। মানে এই সাইডে, এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা কারেন্ট অ্যাকচুয়ালি। আর এর একটা সার্কিট রয়েছে যার মধ্যে দিয়ে এই কারেন্টটা পাস করছে। এটা রিপিটেটিভ, মানে আরো হবে। আমি সবটা আঁকিনি, এরকমভাবে ডট ডট দিলে একটু ভালো বুঝতে পারবে। মানে ধরো কন্টিনিউ এরকম হতেই থাকবে, ঠিক আছে? জাস্ট আর আঁকছি না, জাস্ট ইট ইজ এ গিভেন লেফট। ওকে, ফাইন্ড অ্যাক্টিভ পাওয়ার
কমা reactive power and apparent power absorbed by the circuit. ওকে, ধরো এই টাইপের একটা কোশ্চেন দিয়েছে। এবার এতগুলো দেবে না, এক্সামে যে কোনো একটা দেবে, অ্যাক্টিভ পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার এরকম দেয়। কিন্তু যেগুলো আমরা অলরেডি করেছি, কিন্তু গ্রাফিক্যালি তোমাকে যদি রিপ্রেজেন্ট করে দেয়, তখন তুমি কি করে সলভ করবে? দেখো ভেরি ইজি, জাস্ট একটা ফর্মুলা আমি তোমাকে লিখে দিচ্ছি। অলরেডি ক্যালকুলেশন আগের দিন আমরা করেছি। ফর্মুলা কি? ফর পি অ্যাক্টিভ, অ্যাক্টিভ পাওয়ারের যে ফর্মুলা হচ্ছে, আমরা সবাই জানি আই স্কোয়ার আর, রাইট? বাট এই আইটা কিরকম আই? আচ্ছা, এখানে একটা কথা বলছি, এটা এফটি না, এখানে সাপোজ এটা আইটি করে নাও। কেন আইটি করে নেবে? কারণ এখানে পার্টিকুলার কারেন্ট বলে দিয়েছে না। সো আইটি, ইট ইজ নট এফটি, নাও ইট ইজ আইটি। ওকে, সো আই স্কোয়ার আর। সো হোয়াট ইজ আই? আই এখানে কতগুলো আই আছে? দেখো আগের দিনকে আমরা সলভ করেছিলাম এরকম ফাংশন, মানে এরকম নন অল্টারনেটিং নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভ ফর্মের এই ফাংশনগুলোর অ্যাভারেজ ভ্যালু হয়, আরএমএস ভ্যালু হয়। সো মনে রাখবে, অ্যাক্টিভ পাওয়ার বার করার জন্য অলওয়েজ আরএমএস ভ্যালু নেবো, আই আর স্কোয়ার ইন্টু আর। আচ্ছা, আমি একটু মেনশন করে দিচ্ছি, এটা আই আরএমএস, ইট ইজ নট আর, এটা আই আরএমএস, আইআরএমএস স্কোয়ার ইন্টু আর। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। অলরেডি আরএমএস ভ্যালু আমরা বার করেছি, দেখে নিই আরএমএস ভ্যালু কত এসেছিল আগের দিনকে। আচ্ছা, আরএমএস এই 10/√3। ওকে, ক্যালকুলেশন করে এসেছিল 10/√3। সো আমি এই 10/√3টাকে এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করছি। আগের দিনকে আমি দেখিয়েছিলাম কি করে আরএমএস ভ্যালু ফাইন্ড করতে হয়। যদি না দেখে থাকো ভিডিওটা দেখে নিও, ভিডিও আছে। আর ইকস টু 10। সো জাস্ট সলভ করবে, সামথিং ওয়াট পাবে। ক্যালকুলেশন করছি না, করে নিও সামথিং ওয়াট। ওকে, সো ইট ইজ অ্যাক্টিভ পাওয়ার। দেখো খুবই ইজি, জাস্ট একটা ফর্মুলা, কিন্তু আগের দিনের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কি করে আরএমএস ফাইন্ড করবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা জাস্ট, সেটার জন্য একটা ফর্মুলা আছে। এই যে ফর্মুলা কি, আমি প্রথম ফার্স্ট স্লাইডে আমি লিখেছিলাম, ফর্মুলাটা একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো কি আছে, রুট ওভার অফ 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t এফ টি স্কোয়ার ডিটি। দিস ইজ দ্য আরএমএস ফাইন্ডিং ফর্মুলা। সো আরএমএস ভ্যালু ফাইন্ড করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এফটি কল করতে হবে। সবার আগে এফটিকে ডিফাইন করতে হবে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, টাইম পিরিয়ড গ্রাফ থেকে চেক করতে হবে। তাহলে এই দুটো চেক করে নিলে তুমি এখানে জাস্ট পুট করে দাও, তারপর ইন্টিগ্রেশন করো, লিমিট পুট করো, রুট করো, অ্যান্সার এসে যাবে। সো তোমাকে মেন দুটো কাজ, এফটি আর টি ফাইন্ড করা। টি মানে কত? চলো এই ম্যাথমেটিক্স আমরা করে নিচ্ছি, টি আর এফটি কি হবে একবার একটু রিভিশন হয়ে যাক। দেখো টি মানে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে দ্য টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট এ ফুল সাইকেল। সো এখানে এই 0 থেকে 2, দেখো দিস ইজ এ টাইম পিরিয়ড, দ্যাট ইজ 2 সেকেন্ড অর 2 ইউনিট, ইউ মে সে ইট ইজ 2 ইউনিট। সো 2 ইউনিট ইজ এ টাইম পিরিয়ড হেয়ার। সো টি তো তুমি বুঝতেই পারলে 2 হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এফটি? এফটি ইকুয়েশনটা কি হবে? এটা আমি আগের দিনকে শিখিয়েছিলাম। এবার সেটা একটু রিক্যাপ করে নিচ্ছি জাস্ট, ঠিক আছে? দেখো এই সার্কিটটা এফটি ইকুয়েশন কি হবে? আমি একটাই জাস্ট পালস আঁকছি। আই অ্যাম ইন্টারেস্টেড অনলি ওয়ান পালস, বিকজ একটা পালস ইজ সাফিসিয়েন্ট। এখানে আইটি আছে, এখানে টি আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, আর ম্যাক্সিমাম ভ্যালু 10। ওকে, সো হোয়াট উইল বি, ইট ইজ 10। হোয়াট উইল বি দ্য ফাংশন এফটি হেয়ার? দেখো ফাংশন এফটি করতে গেলে তোমাকে সবসময় মনে রাখবে, এই টাইপের সিগন্যাল সবসময় y ইকুয়ালস টু mx প্লাস c ইকুয়েশন ফলো করে, দ্যাট ইজ স্ট্রেট লাইন ইকুয়েশন। বিকজ ইট ইজ এ স্ট্রেট লাইন, রাইট? ইট ইজ এ স্ট্রেট লাইন, ইট ইজ এ স্ট্রেট লাইন, তাই স্ট্রেট লাইন ইকুয়েশন ফলো করবে। সো এম এর ভ্যালু কত হবে আলাদা করে বার করি, এক্স এর ভ্যালু কত হবে, অ্যান্ড সি এর ভ্যালু কত হবে, আর ওয়াই কি হবে? দেখো ওয়াই ইজ বেসিক্যালি এফটি, রাইট? ওয়াই মানেই তো এফটি, ওয়াই মানেই এফটি, ফাংশন অফ টাইম। আর এখানে আইটি, এখানে এফটি হবে না, এখানে আইটি। কেন আমি এখানে আইটি মেনশন করেছি? তাই ওয়াই এর দিকে কি মেনশন করেছি? আইটি। In general, it is FT, but for this numerical, it is IT. Okay, for this numerical, it is IT. It is not FT. For this numerical, it is IT. It is IT, and it should be IT. Okay. সো আইটি ইকুয়েশন কি হবে? এম এর ভ্যালু কত হবে? এম মানে কত? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। দেখো একদম বেসিক রুটস থেকে শিখছি আমরা, ক্লাস 11-12 এর লেভেল। সো y2 মিনস হোয়াট? ফ্রম 0 থেকে 2, ফ্রম 0 টু 2 এই ট্রান্সমিট হলে, এই টাইমটুকুনি কভার করলে তুমি y এ কতটা রিচ করছো? y এ এতটা রিচ করছো।
যখন তুমি 0 তে তখন ম্যাগনিটিউড y এর ভ্যালু 0, যখন তুমি 2 এ y এর ভ্যালু 10, তাই না? দ্যাট মিন্স তোমার y2 হবে 10, y1 হবে 0, x2 হবে 2 and x1 হবে 0. So basically your m will be 5. So m এর ভ্যালু 5 পেলাম, সো এখানে 5 বসালাম। x মানে কি, x এর দিকে কি পুট করেছি আমি, t, সো f5t হবে। and প্লাস c কি, c means y intersection, y intersection means what is the intersection of this y axis। দেখো 0 থেকেই তো ইন্টারসেক্ট করেছে, এরকমই তো গ্রাফটা। সো ইট উইল টাচেস অর ইট উইল intersect this y axis at 0 level or 0 magnitude, so your c will be 0. so just it কি হবে, it equals to 5t। এইভাবে তোমাকে প্রত্যেকটার ফাংশন ডিক্লেয়ার করতে হবে, আর টাইম পিরিয়ড তুমি দেখেই বুঝতে পারবে, দ্যাট ইজ এখানে 2। সো টি পেয়ে গেলে, আইটি পেয়ে গেলে, তাহলে তোমার আগের দিনের ইকুয়েশন যেটা ছিল, আমি আগের দিন দেখিয়েছিলাম, এখানে এফটির জায়গায় ধরো, এখানে এফটির জায়গায় ধরো হচ্ছে আইটি। সো এখানে আইটি মানে 5t স্কোয়ার পুট করবে, 0 থেকে 2 পুট করবে, 1/2 করবে, রুট করবে, ইন্টিগ্রেশন করবে, হোয়াট এভার করবে, করে আরএমএস ভ্যালু পাবে। তো সেই ক্যালকুলেশন করেই আমরা এখানে কত পেয়েছি, এখানে পেয়েছি যে 10/√3। ওকে, সো আফটার ক্যালকুলেশন ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার। সো পি অ্যাক্টিভ উইল বি দিস ওয়ান। অ্যান্ড হোয়াট উইল বি দ্য পি রিঅ্যাক্টিভ? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি রিঅ্যাক্টিভ? পি রিঅ্যাক্টিভের ফর্মুলা কি হবে? পি রিঅ্যাক্টিভ মানে কি? দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ রিঅ্যাক্টিভ অর রিঅ্যাক্টিভ এলিমেন্টস। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিঅ্যাক্টিভ এলিমেন্ট হেয়ার? দেখো আর হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, রাইট, যে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। অ্যান্ড এল সি এরা হচ্ছে রিঅ্যাক্টিভ এলিমেন্ট, যারা রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এখানে অনলি এল আছে বিকজ ইট ইজ আর এল সার্কিট। সো হোয়াট উইল বি দ্য পি রিঅ্যাক্টিভ? পি রিঅ্যাক্টিভ ইজ নাথিং বাট, তুমি এখানে দুরকমভাবে পি রিঅ্যাক্টিভ ফাইন্ড করতে পারো। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আই আর এম এস স্কোয়ার ইন্টু এক্সেল। আচ্ছা, এখানে ইন্টু আর দিলাম না, এক্সের মতন দেখতে বলে আমি এক্সেল একবার লিখলাম। ওকে, আই আর এম এস স্কোয়ার ইন্টু এক্সেল। সো হোয়াট ইজ এক্সেল? দেখো আর এম এস অলরেডি 10/√3 আমরা জানি, 10/√3, তাই না? 10/√3 স্কোয়ার। অ্যান্ড হোয়াট ইজ এক্সেল? এবার আমি মাল্টিপ্লাই দিলাম, কনফিউজড হয়েও না, মাল্টিপ্লাই এইভাবে লিখছি তাহলে। ওকে, হোয়াট ইজ এক্সেল? চলো, এক্সেল মানে আমরা অলরেডি জানি 2πfl, রাইট? সো এখানে 2 মানে 2π, ওকে ফাইন। এফ মানে 1/t, তাই না? ফ্রিকোয়েন্সি মানে 1 বাই টাইম পিরিয়ড। অ্যান্ড এল মানে কত দিয়েছে দেখো, 0.5 হেনরি। ওকে, সো ইট ইজ 0.5। সো মাল্টিপ্লাই করলে কত, 0.5 ইন্টু 2 মানে 1, 1 ইন্টু পাই মানে পাই অনলি 22/7। অ্যান্ড 0.5 আর 2 কেটে গেল, 1/2 আর 2 করে, পাই মানে 22/7, অ্যান্ড 1/t, t মিনস 2, তাহলে 1/2, that means 11/7, whatever result I don't know, this is your excel ohm. Okay, so p reactive, what will be the p reactive now? 10/√3, that is irms square into 11/7. Okay, this is your reactive power. Remember the unit will be var, volt ampere reactive. So this is your reactive. And what is the apparent power? এবার এই অ্যাপারেন্ট পাওয়ার অনেকেই কনফিউজড হয়ে যাবে, অনেকেই করবে কি, পি অ্যাক্টিভ প্লাস পি রিঅ্যাক্টিভ এইভাবে করে দেবে। কিন্তু রিমেম্বার দিস ইজ দ্য রং প্রসেস। পি অ্যাক্টিভ কি আছে, পি অ্যাক্টিভ করে একটা ভ্যালু পেয়েছিল, এই যে সামথিং লাইক দ্যাট, এখানে একটা সামথিং ভ্যালু পেয়েছো, পি, এইটা হচ্ছে পি অ্যাক্টিভ ভ্যালু, এখানে কত পাবে ক্যালকুলেশন করবে। আর পি রিঅ্যাক্টিভ হচ্ছে এখানে, এই যে এইটাই তো পি রিঅ্যাক্টিভ। সো এইটা আর এটা তুমি ইজিলি ওখানে দুটো থেকে পুট করতে পারবে। কিন্তু এটা করলে কিন্তু হবে না, এটা অনেকেই ভুল করে, আমি দেখেছি যে এটার সাথে ওটাকে অ্যাড করে দেয়, একটা আলটিমেট অ্যান্সার পেয়ে যায়। আর অপশনের কাছাকাছি যেটা থাকে সেটা টিক টিক মেরে বেরিয়ে যায়। কিন্তু অ্যান্সার যেটা হবে অলওয়েজ, এটা কনফিউজড হয়ে হবে না, যে এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের রুট, অ্যাড করে রুট এটা করবে। ওকে, বিকজ দে আর দ্য ইউনিট আর নট সেম। দেখো মেন প্রবলেমটা কি, ভিএআর ইজ এ volt ampere reactive, and what is the what, that is active power and reactive power, the unit is not same. মনে রাখবে যখন ইউনিট সেম আসে না, তখন আমি অ্যাড করতে চাই, তখন ভেক্টর অ্যাডিশন করতে হয়। সো when vector addition will come, vector addition will come into picture when the two quantities we are adding or subtracting, but the units are not same. If the units are not same but we are trying to adding them, then we have to apply the vector addition rules.
So what is the vector addition rules? So root over of something square plus something square. But remember one thing, there is another term 2 into first vector second vector into cos theta, right? But here the active power reactive power are 90 degree to apart each other. So physics যদি আমি ডিক্লেয়ার করি, সো cos 90 is 0, সো cos 90 0 মানে এই টার্মটা ভ্যানিশ করে যায়। সো এখানে তোমার প্রয়োজন হবে না, যখন প্রয়োজন হবে এই টার্মটার প্রয়োজন হবে তখন আমি বলবো ডিটেলসে। জাস্ট এটুকুনি মনে রাখো, পি অ্যাপারেন্ট পাওয়ার ফাইন্ড করতে গেলে পি রিঅ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার প্লাস পি অ্যাক্টিভ স্কোয়ার করে অ্যাডিশন করে তার রুট করতে হয়। ওকে, সো বাই দিস ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। সো এই টাইপের কিছু অ্যাডিশনাল কোশ্চেন এই টাইপের গ্রাফ দিয়ে দিতে পারে, এরকম গ্রাফ দিয়ে দেবে, দিয়ে তোমাকে এরকম এগুলো ফাইন্ড করতে বলবে, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, ওকে, হোয়াট এভার এরকম পাওয়ার। কিছু ক্ষেত্রে তোমাকে কি বলে দেবে, কিছু সিচুয়েশন দিয়ে দেবে। সিচুয়েশন মানে কিরকম, সেরকম একটা নিউমেরিক্যাল করি, চলো সিচুয়েশন ওয়াইজ নিউমেরিক্যাল করি। সিচুয়েশন ওয়াইজ নিউমেরিক্যাল হইতে পারে, ধরো একটা নিচ্ছি আমি, কোনটা সলভ করা আছে, এটাই সলভ করা আছে না, এটা তো ওইটাই, ধরো ধরো এটাতে সলভ করা আছে 5 ইউনিট আরএমএস ভ্যালু, ওকে। ধরো এই সিগন্যালটা আমি একেই নিচ্ছি, এখান থেকে কাট করলে হবে না। ধরো একটা এরকম সিগন্যাল আছে, আমি একটা পালসই আঁকছি কারণ একটা পালসই ইন্টারেস্টেড, এই টাইপের নিউমেরিক্যালে একটা পালসই করতে হয়। ধরো এখানে আইটি তোমাকে দিয়ে দিয়েছে, জেনারেলি আইটিই দেবে, এখানে টাইম দিয়ে দিয়েছে, এটা জিরো, ভ্যালুগুলো দেখে নিই, 0525 01 2 3 4, ওকে, it is 5 to -5 and it is 0 1 2, ওকে। সো এখানেও টাইম পিরিয়ড 2 সেকেন্ড বা 2 ইউনিট হোয়াট এভার। এখানে তোমার আইটির ইকুয়েশন কি হবে সেটা আমরা লিখবো একটু বাদে। তা তোমাকে কি বার করতে বলেছে, ধরো একটা কোশ্চেন এরকম দিল যে ফাইন্ড, দেখো সিচুয়েশন ওয়াইজ কিরম দেবে, ফাইন্ড দ্য হিট এনার্জি generated in a bulb of 10 ohm, না 10 ohm না, এক্স্যাক্ট যেটা কোশ্চেনে এসেছিল এরকম আসেনি, এসেছিল 3 + 4j of 3 + 4j ohm, find the heat energy generated in a bulb of 3 + 4j ohm in each second, okay, if the current waveform through the bulb is as above figure, ওকে। একটু বুঝে নাও কি বললাম, তোমাকে একটা হিট এনার্জি ফাইন্ড, যেমন সিচুয়েশন ওয়াইজ কোশ্চেন দিয়েছে, একটা প্রবলেম নাম্বার 2 আজকের, এটা প্রবলেম নাম্বার 1 ছিল আজকের। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা হিট এনার্জি ফাইন্ড করতে হবে, কার হিট এনার্জি ফাইন্ড করতে হবে, হচ্ছে একটা বাল্বের মধ্যে দিয়ে হিট এনার্জি। যদি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, এটা ইম্পিডেন্স দিয়েছে, ইম্পিডেন্স যদি 3 + 4j হয়, আর পার সেকেন্ডে তোমাকে ফাইন্ড করতে হবে পাওয়ার ড্রপ, অ্যান্ড ইফ দ্য বাল্ব কনজিউমস দিস কারেন্ট, এই কারেন্টটা যদি বাল্ব কনজিউম করে, তাহলে কি করে ফাইন্ড করবে, সবার প্রথমে আমরা হোয়াট এভার ক্যালকুলেশন করে আমি এই দুটোকে ডিফাইন করে নেবো, আইটি আর টি। আইটি কি হবে, আইটি অলরেডি আমরা ফাইন্ড করেছি, আইটি উইল বি ইয়েস 5 ইন্টু ডিটি অ্যান্ড -5 ইন্টু ডিটি। হ্যাঁ, বেসিক্যালি ইট ইজ ভেরি ইজি, চলো আমরা বেরই করে নিই, আমরা কেন দেখছি। দেখো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আগের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, আগের ক্ষেত্রে y = mx + c ফর্মুলা ইউজ করেছিলাম, এখানেও তাই করতে পারি, কিন্তু এখানে খুব ইজি অ্যাকচুয়ালি, আগের থেকেও বেশি ইজি। দেখো 0 থেকে 1 এর মধ্যে, ইফ দ্য টাইম ইজ 0 ইন বিটুইন 0 to 1, ইফ দ্য টাইম ইজ বিটুইন 0 to 1, ওকে, 0 থেকে 1 এর মধ্যে আমার কারেন্টের ভ্যালু কত, +5, রাইট? অ্যান্ড 1 থেকে 2 এর মধ্যে, এই 1 থেকে 2 এর মধ্যে কারেন্টের ভ্যালু কত, -5। সো বেসিক্যালি কারেন্ট ভ্যালু তুমি কি করে লিখতে পারো, ইট ইজ +5
for time between 0 to 1, and it is -5 between time between, sorry, it is 1 to 2. ওকে, এইভাবে তুমি ডিক্লেয়ার করতে পারো। ইট ইজ সাফিসিয়েন্ট 1 to 2, ইট ইজ সাফিসিয়েন্ট, বাট একটা ইকুয়াল সাইন দিও, হয় এখানে না হলে এখানে। হ্যাঁ, ইট ইজ সাফিসিয়েন্ট। সো এই হচ্ছে আইটি অ্যান্ড টি। তাহলে এবার তোমাকে কি করতে হবে, ওই একই কনসেপ্ট দেখো, পাওয়ার, হিট এনার্জি এগুলো বার করা মানেই তোমাকে কি করতে হবে, আই আর এম এস স্কোয়ার ইন্টু আর, এটা তো আমরা জানি, আই স্কোয়ার আর, ইট ইজ এ পাওয়ার ফর্মুলা, বাট এখানে তোমাকে এনার্জি বার করতে বলেছে। এনার্জি মিনস টাইম মাল্টিপ্লাই হবে, আর কিছু না। এইচ ইকলস টু আই স্কোয়ার আর টি, তোমরা জানো না এই ফর্মুলাটা, এইচ ইকলস টু আই স্কোয়ার আর টি। ওকে, সো ইট ইজ ইন জুল, it is in joule, and if we divided 1 by j, then it will becomes the same thing, it will becomes calorie, জেনারেলি জুলেই তোমাকে দেবে। আচ্ছা, এইবার এখানে একটা জায়গায় বলে দিই, 1 জুল ইকুয়ালস টু 4.2 কিলো, 4.2 কিলো ক্যালোরি। এই রিলেশনটা মনে রাখবে, অনেক সময় হেল্প করে। 1 জুল ইকুয়ালস টু 4.2 কিলো ক্যালোরি। সো কোনটা বড় বলো তো? বড় হচ্ছে জুল বড়। সো জুল যদি বড় হয় তাহলে এভাবে আমি অ্যাকচুয়ালি মনে রাখতাম, আমি এই দুটো ফর্মুলায় খুব কনফিউজড হতাম। কি করে মনে রেখেছিলাম দেখো, আমি মনে রেখেছিলাম শুধু এই রিলেশনটা। তারপরে আমি ডিক্লেয়ার বুঝে নিয়েছিলাম কোনটার ইউনিট জুল হয়, কোনটার ইউনিট ক্যালোরি হয়। আমি খুব কনফিউজড হতাম। ইভেন অনেক এক্সামেও আমি অনেক ভুলও করেছি, বারবার কনফিউজড হয়ে। কিন্তু দেখো কনফিউশনটা কেন কি করে আমি সলভ করলাম পার্মানেন্টলি। পার্মানেন্টলি সলভ করলাম এভাবে, 4.2 কিলো ক্যালোরি, তাহলে কোনটা বড়? দেখো জুল, 1 জুল মানে 4.2 কিলো ক্যালোরি, অবভিয়াসলি জুল বড়, রাইট? সো জুল যদি বড় হয় তাহলে এমন একটা ইকুয়েশন, এমন একটা জিনিস যার 1/j দিয়ে ডিভাইড করার পরে এর সাথে ইকুয়েট হচ্ছে। সো জে মিনস 4.2, তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে অ্যাকচুয়ালি ভুলই হয়েছে, এটা জুল হবে, এটা জুল হবে, এটা ক্যালোরি হবে। দেখো জুলকে তুমি যদি ডিভাইড করো তবেই তুমি ক্যালোরি পাচ্ছ, তাই না? দেখো কারেকশন কিভাবে করলাম আমি, আমি জানি এইটা ট্রু, 1 জুল ইকুয়ালস টু 4.2 কিলো ক্যালোরি, ছোটবেলায় পড়াশোনা করেছো, এটা মুখস্থ রাখবে। তাহলে 1 জুল মানে যদি 4.2 কিলো ক্যালোরি হয়, তাহলে জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে গেলে তোমাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। সো জুলকে, সরি, ক্যালোরি থেকে জুলে করতে গেলে কি করতে হবে, আমাকে ডিভাইড করতে হবে। সো জুল তুমি যদি ডিফাইন করো 1/j দিয়ে, সো ইট ইজ স্মলার, তাহলে এটা ছোট হবে না, এটার ভ্যালু ছোট হবে, আর এটার ভ্যালু বড় হবে, তাই না? তাহলে অবশ্যই ছোটটা হবে জুল, বড়টা হবে ক্যালোরি, কারণ জুল ইজ এ গ্রেটার ইউনিট। মানে যেরকম আমি বলছি, ধরো 100 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 মিটার, তাহলে কোনটা বড় ইউনিট? মিটার বড় ইউনিট, তার জন্য এর ম্যাগনিটিউড, এর ভ্যালুটা কম হয়। সেন্টিমিটার ছোট ইউনিট, তাই এর ভ্যালু বেশি হয়। একইভাবে জুলটা বড় ইউনিট, তাহলে জুলের ভ্যালু কম হবে। তাহলে জুলের ভ্যালু যদি কম হতে হয়, তাহলে ডিভাইড করার পরেই তো তোমার কম হবে, তাহলে এটা জুল, এটা ক্যালোরি। ঠিক আছে? তাহলে এখানে জেনারেলি জুলে অ্যান্সার রাখতে হয়, তাই তোমার 1/j কিন্তু ডিভাইড করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে? এতটা বলার এটাই কারণ যে কনফিউশন হয়, তাই ভুল করে কনফিউশনটা ক্লিয়ার করো। একবার ভুল করো, করে তারপরে কনফিউশনটা ক্লিয়ার হবে। ভুল না করলে কখনোই তোমার ক্লিয়ার হবে না। ওকে, তাহলে চলো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ইউনিট কনসেপ্টটা। এখানে অনেক সময় ভুল করে আর কি, অনেকেই ভুল করে এই জায়গাটাতে। ওকে, সো আমি কি বলছিলাম দেখো, আই আর এম এস স্কোয়ার আর টি, তাহলে আই আর এম এস আমি অলরেডি ফাইন্ড করেছি এই ম্যাথে, আমি সেখান থেকে দেখে নিচ্ছি আই আর এম এসটা কী হবে। আই আর এম এসটা, বা এখানে এফ আর এম এস এর সাথে সমান 5 ইউনিট, মানে 5 অ্যাম্পিয়ার হবে। এখানে আর এম এস ভ্যালু 5 অ্যাম্পিয়ারই হবে। তাহলে কি করে হচ্ছে আমি একটু দেখিয়ে দিই দাও। আই আর এম এস এর ফর্মুলা কি? আই আর এম এস এর ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ 1/t ইন্টিগ্রেশন 0 থেকে টি আই টি স্কোয়ার ডিটি, এই তো ফর্মুলা। এবার এটাকে তুমি লিমিটে ডিভাইড করো। লিমিটে ডিভাইড কেন করবে? কারণ এখানে দুটো লিমিট আছে, দেখো আমি কিভাবে ডিফাইন করেছি। 0 থেকে 1 এর মধ্যে 5, আর 1 থেকে 2 এর মধ্যে -5। সো 1/2 ব্র্যাকেট স্টার্ট, 0 থেকে 1 এর মধ্যে 5 স্কোয়ার 25 ইন্টু ডিটি, প্লাস 1 থেকে 2 এর মধ্যে -5 স্কোয়ার মানে এগেইন 25 ইন্টু ডিটি। ব্যাস, এবার এটাকে সলভ করো। এটাকে এবার সলভ করে দেখবে 5 ইউনিটই আসছে। 5 ইউনিট মানে 5 ইউনিট নয়, এখানে 5 অ্যাম্পিয়ারই আসবে। সো আই আর এম এস 5 অ্যাম্পিয়ার পেয়ে গেছি, এবার তো জল ভাত, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। সো এইচ ইকুয়ালস টু 1/4.2 আই স্কোয়ার আর টি, আই মানে 5 স্কোয়ার, আর মানে কত হবে দেখো, ডিরেক্টলি আর দেয়নি, বাট তোমাকে ইম্পিডেন্স দিয়ে দিয়েছে 3 + 4j। রিমেম্বার দিস j টার্ম উইল রিপ্রেজেন্টস হোয়াট, দিস j টার্ম উইল রিপ্রেজেন্টস দ্য ইমাজিনারি পার্ট। অ্যাট, মানে একটা মনে রাখবে, প্লাস মানে হচ্ছে ইন্ডাক্টর,
মাইনাস মানে হচ্ছে ক্যাপাসিটর অলওয়েজ, মানে এটাই সবসময় হয় যে মাইনাস জে যদি থাকে কোথাও তার মানে ওটা ক্যাপাসিটর আছে, আর প্লাস জে থাকলে ইন্ডাক্টর আছে। আর এইটুকু নিয়ে তো আইডিয়া আছেই, একটা বাল্বে জেনারেলি একটা আরএল সার্কিট, বাল্ব ইজ অ্যান আরএল সার্কিট, রাইট? তাহলে আরএল সার্কিট আরসি সার্কিট চিনবে কি করে? যদি প্লাস থাকে জে এর আগে তাহলে আরএল, যদি মাইনাস থাকে তাহলে আরসি। এবার অনেক সময় কি হয়, দুটো কম্পোনেন্টই থাকে, আর এল সি তিনটেই থাকে, সেক্ষেত্রে ওভারঅল এফেক্টটা এখানে বোঝা যায় প্লাস আছে না মাইনাস আছে, তাই না? কি বলছি বোঝার চেষ্টা করো। ধরো একটা, আচ্ছা এই ম্যাথটাকে কমপ্লিট করে নিই। এখানে 3+4 জে আছে, 3+4 জে আছে, সো 3 মানে তোমার আর, দ্যাট ইজ 3 ওহম অনলি, এখানে 3 পুট করবে, তাহলে 1/4.2 I² R × T পার সেকেন্ড বলেছে, সেকেন্ডে ভ্যালু 1, সো এটা করে যা ভ্যালু পাবে তাহলে এটার অ্যান্সার হবে জুল ইউনিট। ওকে, জুল, তো সামথিং জুল হয়ে গেল। আচ্ছা এবার একটু বলে দিই একটা জিনিস, ধরো একটা আর এল সি সার্কিট আছে, সো আর এর ভ্যালু হচ্ছে 5, এল এর ভ্যালু ধরো হচ্ছে গিয়ে 3, অ্যান্ড এল নয় এক্সেল হবে, আর এক্সি হবে, আর এক্সির ভ্যালু হবে হচ্ছে ধরো 4। তাহলে এবার ওভারঅল কি হলো, 5+J3 - J4, তাহলে ওভারঅল কি হয়ে গেল, 5 - J1। মানে তুমি কখনো এটা দেখে তুমি কি ডিফাইন করবে, ইট ইজ এ আরসি সার্কিট, বাট বেসিক্যালি ইট ইজ এ আরএলসি সার্কিট হ্যাভিং L3 অ্যান্ড C4। সো এটাও হতে পারে, এটাও ট্রু, বা এটাও তো হতে পারে ইট ইজ এ আরসি সার্কিট হ্যাভিং R = 5 ওহম, C = 1 ওহম, অর C = 1 ওহম, এটাও তো হতে পারে। সো দুটোই কারেক্ট, তুমি যদি এই কনসেপ্ট নিয়েও করো, এই কনসেপ্ট তুমি তো দেখে তুমি ফাইনালাইজ কখনোই করতে পারো না ইট ইজ আরএল সার্কিট বা আরসি সার্কিট, বাট ইউ ক্যান কনসিডার, বাট দ্য ক্যালকুলেশন রিমেইন সেম। এই আরএলসি এই কনফিগারেশন ধরলে যে ক্যালকুলেশন হবে, আরসির এই কনফিগারেশন ধরলে সেম ক্যালকুলেশন হবে। সো ক্যালকুলেশন নেভার মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক কখনোই হবে না, বাট অ্যাকচুয়ালি তুমি ঠিকটা নাও কনসিডার করতে পারো। সো নো প্রবলেম, ম্যাথমেটিক্সের বেসিসে কোনো প্রবলেম নেই। ওকে, বাট ইন্টারভিউতে অনেক সময় এইভাবে কনফিউজ করে দেয়, সেগুলো একটু খেয়াল রাখবে। মানে ধরো এই ম্যাথটাই তোমাকে আমি বললাম যে 3+4 জে এটা দিয়ে দিলাম, দিয়ে বলবো ইট প্রেডিক্ট হোয়াট হুইচ টাইপ অফ সার্কিট ইজ ইট মে বি আর এল সার্কিট, আরসি সার্কিট, আর এল সার্কিট, এরকম টাইপের কোশ্চেন এক্সামে দেয়, ইন্টারভিউতে জিজ্ঞেস করে। ধরো এইটাই 3+4 জে, এটা কি টাইপের সার্কিট, একদম কনফিডেন্টলি অনেকে বলে দেবে ইট ইজ আর এল সার্কিট, বাট ইন্টারভিউয়ার বলবে হোয়াই, তখন তুমি বলবে, মানে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সারটা ভুলই হলো, কিন্তু তোমাকে কি বলতে হবে অ্যান্সারটা, বলতে হবে ইট মে বি আর এল সি অর আর এল সার্কিট, তখনও জিজ্ঞেস করবে হোয়াই, তখন তুমি বুঝিয়ে দেবে ইফ উই কনসিডার R = 3 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্সএল অ্যান্ড এক্সি উইল বি 4, দেন অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্সেল, ডিফারেন্স বলবে না, দ্য সাবস্ট্রাকশন অফ এক্সি ফ্রম এক্সেল, এটা বলবে। ইফ এক্সেল মাইনাস এক্সি ইকুয়ালস টু 5 or 4, then we can say it is RLC circuit. And if we consider directly L equals to 4, then also it is a RL circuit. So two probabilities are there, 3 plus 4j for 3 plus 4j impedance. Okay. So এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, মানে এগুলো অত টাফ কোশ্চেন না, বাট বেসিক কোশ্চেন, তো এগুলো অনেকে ভুল করে আর কি। ইন্টারভিউতে কখনোই টাফ কোশ্চেন করে না, ইন্টারভিউ সবসময় বেসিক কোশ্চেন করে, মনে রাখবে। তোমাদের তো ফোর্থ ইয়ার অনেকের হয়েছে, অনেকে থার্ড ইয়ার চলছে, সেক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশন আস্তে আস্তে নেওয়া শুরু করো, মানে মেন্টালি নেওয়া শুরু করো। এই মানে অ্যাকচুয়ালি কি, কোনো ম্যাথামেটিক্স করতে করতে বা কোনো থিওরি পড়তে পড়তে সবসময় চিন্তা করবে, মানে থিঙ্কিং ওভার ইট, ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু মেক এ প্র্যাকটিস। এমনই প্র্যাকটিস করবে যে একটা পড়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা করব, ওটার বিয়ন্ডে কিছু, মানে এটা থেকে কি কি আমি নোশান পাচ্ছি, অ্যাকচুয়ালি নোশানস বলে এটাকে, নোশান। নোশান মানে কি, কোনো কিছুটা পড়ে তুমি ওর ভিতর থেকে কি কি ইনফরমেশন গেইন করতে পারছো, দিস ইজ কল্ড দ্য নোশান। এই নোশান তুমি কি পাচ্ছ, বের করতে পারছো, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, পড়াশোনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, এটাকে রিসার্চ বলে আর কি। ঠিক আছে, একটা জায়গা থেকে কিছু বের করে আনাকেই রিসার্চ বলে। ওকে, সো দিস টাইপ অফ কনসেপ্ট ইয়ার প্র্যাকটিস ইউ হ্যাভ টু মেড। ওকে, সো দুটো নিউমেরিক্যাল আমি করলাম, যেখানে একটা হচ্ছে সিচুয়েশন ওয়াইজ নিউমেরিক্যাল, মানে বাল্ব টাল্ব হ্যান ত্যান এসব দিয়ে দেবে, আর একটা জাস্ট সার্কিট ওয়াইজ তোমাকে কারেন্ট পাওয়ার এই সমস্ত বার করতে বলবে। ঠিক আছে, তা এই দুটো নিউমেরিক্যাল করার পরে আমি তা আগের দিনের পার্টসটা আর কিছু বাকি নেই, বাকি সবটাই হয়ে গেছে। তা
এবার আমি কিছু টিপিক্যাল কিছু কোয়েশ্চেন নিয়েছি, যেগুলো আমি ৪-৫ টা মতন আছে, বেশি নেই, ৪-৫ টা আছে। এটা করিয়ে দিতে পারলে হয়ে যায়। আর নেক্সট উইকে আমি ওই 3 ফেজ সার্কিট শুরু করব। নেক্সট উইকে 3 ফেজ সার্কিট আর বেশি দিন লাগবে না বেসিক শেষ করতে। 3 ফেজ সার্কিট, তারপরে একটু ওই ম্যাগনেটিজম পার্টটা আছে। ম্যাগনেটিজম পার্টটা অতটা ইম্পোর্টেন্ট না, তাও আর কি করাবো যেহেতু বেসিকের মধ্যেই পড়ে। ওখানে ওই ইন্ডাকটেন্স জায়গাটা একটু ইম্পর্টেন্ট। মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স ওইগুলো আছে, ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। মানে আর যা আছে মোটামুটি আমাদের আর ১ মাস থেকে ১.৫ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বেসিক। আমরা ৬ মাস টাইম নিয়েছিলাম ১ম এ, কিন্তু এস্টিমেটেড টাইমের আগেই হয়ে যাচ্ছে। আমাদের ক মাস হলো? এটা মোস্ট প্রবাবলি 4th মাস রানিং। 4th মান্থ রানিং। ৪ মাস বোধহয় চলছে। আমাদের ৫ মাসের মধ্যে মানে এখনো ৪ মাস, জাস্ট ১ টা উইক ২ টো উইক হয়েছে বোধহয়। হ্যাঁ, তা এখনো প্রায় ২ মাস রয়েছে। তার মধ্যে আমার ১ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আশা করছি আর। হুম। তাহলে যেটা বলছিলাম কিছু নিউমেরিক্যালস করব। ধরো তোমাকে আমি বলছি একটা ফাংশন দিচ্ছি। ফাংশনটা আমার ভোল্টেজ ফাংশন। প্রবলেম নাম্বার ৩ আজকের, ওকে? সো ভিটি ইকুয়ালস টু ধরো দিলাম 5 প্লাস 2 সাইন 2 পাই টি প্লাস 3 সাইন 3 পাই টি, এরকম একটা প্রবলেম খুব দেয়, মানে খুব ফেমাস এই টাইপের নিউমেরিক্যাল। প্লাস 4 সাইন 4 পাই টি, ওকে? এরকম আরো দিতে পারে, আমি এই অবধি দিয়ে থামলাম। তোমাকে এরকম একটা ভোল্টেজ সিগন্যাল দিয়েছে, ওকে? ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যাভারেজ ভোল্টেজ, কমা আরএমএস ভোল্টেজ, কমা পাওয়ার পিক ফ্যাক্টর। পিএফ মানে ক্যাপিটাল পিএফ মানে পিক ফ্যাক্টর, স্মল পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর, মনে রাখবে। ক্যাপিটাল পিএফ মানে পিক ফ্যাক্টর, অ্যান্ড এফএফ, ওই যে চারটে আমরা অলরেডি জানি। তাহলে দেখো বিভিন্ন রকমভাবে এই চারটে জিনিস বার করতে দিতে পারে। এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে জাস্ট। 5 প্লাস 2 সাইন 2 পাই টি, 3 সাইন 3 পাই টি, 4 সাইন 4 পাই টি। আরও দিতে পারতাম, দিলাম না। যাই দিই না কেন কনসেপ্ট সেম হবে। তাহলে এই টাইপের একটা ইকুয়েশন দিয়ে তোমাকে অ্যাভারেজ ভ্যালু ফাইন্ড করতে হবে। দেখো খুব ইজি কনসেপ্ট। এবার আজকে একটা জিনিস তোমাকে আমি বলবো, এটা হয়তো কখনো শোনোনি। অ্যাভারেজ ভ্যালু মানে কি? অ্যাভারেজ ভ্যালু মানে ডিসি ভ্যালু। মুখস্থ রাখবে এটা, অনেক সময় অ্যাভারেজ ভ্যালুর জায়গায় ডিসি ভ্যালুও জিজ্ঞেস করতে দেয়। হোয়াট ইজ দ্য ডিসি ভ্যালু, or what is the DC voltage of this periodic waveform? ওকে, হোয়াট ইজ দ্য ডিসি ভোল্টেজ অফ দিস পিরিয়ডিক ওয়েভফর্ম বলে এরকম দিল। সো ডিসি ভ্যালু বা পিরিয়ডিক ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু আর দ্য, সরি, ডিসি ভ্যালু দ্য অ্যাভারেজ ভ্যালু আর সেম। সো ডিসি ভ্যালু কত হবে? মনে রাখবে ডিসি ভ্যালু হচ্ছে 5, যেটা উইদাউট এনি সাইনোসয়েডাল। দেখো সাইনোসয়েডাল ছাড়া যে পার্টটা রয়েছে সেটাই তো অ্যাকচুয়ালি ডিসি না। সো ইট ইজ এ ডিসি অ্যান্ড দিস হ্যাভ এ ম্যাগনিটিউড 5। সো ডিসি ভ্যালু 5 ভোল্ট, এটা 1 সেকেন্ডে দেখে বলে দেওয়া উচিত, কিন্তু শুধুমাত্র এটা বার করতে কখনোই দেয় না। এটা ১ নম্বর অ্যাভারেজ ভ্যালু। ২ নম্বরে চলে যাচ্ছি আরএমএস ভ্যালু। সো আরএমএস ভ্যালু বের করার যে ফর্মুলাটা আছে খুব ইজি। রুট ওভার অফ এই যে ডিসি ভ্যালুটা আছে এটাকে আমি এফ নট বা ভি নট দিয়ে লিখছি, ওকে? ভি নট স্কোয়ার প্লাস হাফ ইন্টু ব্র্যাকেট স্টার্ট ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ভি থ্রি স্কোয়ার। এই এই হচ্ছে ফর্মুলা এখানে। দেখো ভি নট হচ্ছে 5, এটা হচ্ছে ভি নট, আমি এখানে উপর উপর লিখে দিচ্ছি, এটা ভি নট। এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। তাহলে খুব ইজি, ফর্মুলা জানলে খুব ইজি, না জানলে কখনোই পারবে না। ভি নট হচ্ছে 5 স্কোয়ার প্লাস হাফ ইন্টু ভি ওয়ান মানে 2, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, অ্যান্ড 4 স্কোয়ার মানে 16। তাহলে অ্যাড করো, সামথিং ভোল্ট পেয়ে যাবে। ওকে, সো ইট ইজ ভি আর এম এস। আর এটা হচ্ছে ভি অ্যাভারেজ, এটা ছিল ভি অ্যাভারেজ। সো ভি আর এম এস, ভি অ্যাভারেজ ক্লিয়ার। আর এই দুটো পেয়ে গেলে তো আমার মনে হয় তোমরা আরামসে পিক ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টর বার করতে পারবে। আমরা জানি পিক ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা। পিক ফ্যাক্টর মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। ফর্ম ফ্যাক্টর মানে কি? আচ্ছা, আমি কালকে আগের দিন একটা জিনিস বলেছিলাম। উম, এই দুটো ফ্যাক্টর খুব দেয়, খুব খুব দেয়। তার জন্য তোমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু, তারপরে আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, এই দুটো, এই তিনটে তোমাকে মনে রাখতে হবে।
এই দুটো রেশিও করলে হচ্ছে তোমার পিক ফ্যাক্টর পাওয়া যায়, আর এই দুটো রেশিও করলে হচ্ছে ফর্ম ফ্যাক্টর পাওয়া যায়। এইভাবে মুখস্থ করো। ম্যাক্সিমাম ভ্যালু আর এমএস ভ্যালু হচ্ছে পিক ফ্যাক্টর, আরএমএস বাই অ্যাভারেজ হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আমি এভাবে মুখস্থ রেখেছিলাম, তোমরা ওইভাবে করো। কত ইজি কনসেপ্টে মনে রেখেছিলাম আর কি। তাহলে এখানে আমার কি দরকার বলো তো? এখানে আমার দরকার হচ্ছে পিক ফ্যাক্টর ফাইন্ড করার জন্য ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে। সো ম্যাক্সিমাম ভ্যালু কত এখানকার? এনিওয়ান? ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? অ্যাভারেজ ভ্যালু তো না হয় ডিসি ভ্যালু, বাট ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? কোনো আইডিয়া আছে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? দেখো এইটাকে যদি একটু গ্রাফিক্যালি দেখি তাহলে তুমি বুঝতে পারবে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। প্রত্যেকটা গ্রাফকে তুমি ইন্ডিভিজুয়ালি দেখো। আচ্ছা, যেটা ইজি সেটা আগে বের করে নিই, যেটা টাফ সেটার জন্য আমি রেখে দিচ্ছি, সেটা আমি করছি একটু বাদে। ইজি যেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর বের করা ইজি, সেটা বের করে ফেলি আগে। ভি আর এম এস বাই ভি অ্যাভারেজ। আর এম এস ভ্যালু কত আসলো? আচ্ছা ক্যালকুলেশন করিনি, এটা তোমরা করবে। 5 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 প্লাস 9 প্লাস 16 হোয়াট এভার ভ্যালু ইট উইল কাম সামথিং ভোল্টেজ, ওকে। সো আর এম এস ভ্যালু উইল বি সামথিং ভ্যালু সামথিং ভোল্ট বাই অ্যাভারেজ হচ্ছে কত এসেছিল? অ্যাভারেজ ইজ ইয়োর 5, মানে ডিসি। Okay, 5. তাহলে form factor have no unit, so form factor equals to something by 5. Okay, so this is your answer. But you have to find the peak factor. So what is the formula of peak factor? Maximum by RMS. So maximum বা RMS টা বোঝার জন্য একটা জিনিস তোমাকে করতে হবে। তোমাকে চারখানা সিগনাল এখানে আমি ড্র করতে বোঝানোর জন্য করছি মেনলি। 1 2 3 4, ওকে। তাহলে আমি এটা অন্য কালার দিয়ে করি। ধরো ভালো করে বুঝবে, হ্যাঁ। আচ্ছা ডিসি প্রথমে কি ছিল? সিগন্যালটা কিরকম দেখতে ছিল? 5 প্লাস 2 সাইন ওমেগা 2 2 পাই টি, 3 সাইন 3 পাই টি, 4 সাইন 4 পাই টি, ওকে। সো 5 মিন্স ইট ইজ এ 5 কনস্ট্যান্ট ভ্যালু 5। অ্যান্ড তারপরে কি ছিল? 2 সাইন 2 পাই টি। 2 সাইন 2 পাই টি মানে এমন একটা সাইন ওয়েভ যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, দেখো এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ হলো না, সরি, এটাই ম্যাক্সিমাম ভ্যালু, সরি সরি, দ্যাট ইজ এটা 2 আর এটা -2, তাই তো? আচ্ছা তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে 3। তারপর আবার একটা যার 3 কিন্তু দেখো ফ্রিকোয়েন্সি কমে গেছে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই। তারপর একটা 3 পাই, 3 পাই আর 2 পাই এর মধ্যে ডিফারেন্স কি? এই ফুল সাইকেল কমপ্লিট করতে 2 পাই টাইম লাগছে, আর ওমেগা ইন্টু টি, সো 2 পাই, আর এখানে 3 পাই। আচ্ছা এটা বেড়ে গেছে, সরি, 3 পাই মানে বেড়ে গেছে, বেড়ে গেছে মানে 3 পাই মানে এটা, মানে আমার শেষ হবে সিগন্যালটা এখানে, তাহলে মিডিল ভ্যালু এটা। তাহলে একটু বড়ভাবে হবে, মানে এরকম হবে এর পরের সিগন্যালটা। বোঝার চেষ্টা করো কি বলছি, এটা 3 পাই এর জন্য। তারপরেরটা কি করে করলাম আবার বোঝো। ইট ইজ 5 ডিসি, একটা সাইন পালস আঁকলাম যার এটা 2 পাই, রাইট? সো 2 পাই এ ফুল সাইকেল কমপ্লিট করছে, তাহলে এটা 2 পাই এর জন্য। বা 3 পাই মানে কি ফুল সাইকেল কমপ্লিট করবে 3 পাইতে। এরপরে কি 4 পাই, 4 পাই দেখতে কেমন হবে? 4 পাই হচ্ছে এরকম জায়গায়। তাহলে আরেকটা পালস কমপ্লিট করবে, এর পরেরটাই হচ্ছে এটা মিডিল। সো এর পরেরটা হচ্ছে 4 পাই, মানে আরো ম্যাগনিটিউড বেশি। 4 ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড 3, এটার ম্যাগনিটিউড 3, এটার ম্যাগনিটিউড 4, -4 এর মধ্যে বিলং করবে। বাট ফ্রিকোয়েন্সি দেখো ক্রমশ কমছে। তাহলে এবার তুমি বলো ম্যাক্সিমাম ভ্যালু কি করে বুঝবে তুমি? ম্যাক্সিমাম ভ্যালু মানে এই চারটে ওয়েভের 5 প্লাস এই ভ্যালুটা, প্লাস কোন একটা মোমেন্টের এই ভ্যালুটা, কোন একটা মোমেন্টের এই ভ্যালুটা, মানে এইটা তো 4 সব থেকে বড় না? তাহলে আমি যদি এখানে এই 4 থেকে যদি একটা প্লট করি, মানে কি বলছি বোঝার চেষ্টা করো। এই 4 থেকে যদি একটা লাইন টানি, এই 4 থেকে যদি একটা লাইন টানি এরকম, এই 4 এর পিক ভ্যালু থেকে, তাহলে যে পয়েন্টের ভ্যালুগুলো হবে সেগুলোকে তুমি যদি যোগ করতে পারো, তাহলে তোমার ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে। কি বললাম বুঝেছো? তাহলে রিলেশনটা কিরকম দিয়েছে এখানে? এখানে রিলেশন দিয়েছে যে এখানে এটার 4 এর ম্যাক্সিমাম কখন হবে বলো তো? এটা যদি 2 পাই হয় তাহলে এটা পাই এ হবে। পাইতে এটা ভ্যালু 0। হ্যাঁ, আর পাইতে এটার ভ্যালু কত হবে? এটা তো তোমার 3 পাইতে যাচ্ছে, তাহলে 3 পাই বাই 2,
3 পাই বাই 2 তে এখানে, তাহলে 3 পাই বাই 4 এ এখানে, তাহলে পাইতে ভ্যালুটা কত হবে দেখতে হবে। ঠিক আছে? তাহলে এই পয়েন্ট তোমাকে ক্যালকুলেটরে ফেলতে হবে। ফেলে তোমাকে বার করতে হবে এই পয়েন্টের ভ্যালুটা। এটা 0 হবে কনফার্ম, এটা 4 হবে কনফার্ম। আর এই ভ্যালুটা তোমাকে কি করে বার করতে হবে? ক্যালকুলেটরে ফেললে। কি করে বার করবে এই পয়েন্টের ভ্যালুটা? দেখো কি করে বার করবে। ইট ইজ বেসিক্যালি 3 sin এই পয়েন্টটা কত? এটা 3 পাই বাই 2, এটা হচ্ছে তোমার 3 পাই বাই, এটা যে পাই, সরি পাই, ইয়েস ইট ইজ পাই। সো কি ছিল? 3 পাই 3 পাই ইন্টু টি। সো 3 পাই ইন্টু পাই, এইটা পুট করতে হবে। টি এর জায়গায় পাই পুট করার কিছু না, টি এর জায়গায় পাই পুট করছি আমরা। তাহলে 3 পাই ইন্টু পাই। আর না, এখানে টি এর জায়গায় পাই পুট করলে হবে না, সরি, এখানে অনলি পাই পুট করতে হবে, ওভারঅল পাই পুট করতে হবে। 3 sin পাই, না 3 sin পাই করলে হবে, একটু দাঁড়াও একটু ভেবে নিই। কারণ এখানটায় হচ্ছে পুরোটা এটা 3 sin পাই, হ্যাঁ না 3 পাই ইন্টু পাই করতে হবে, 3 পাই ইন্টু পাই, ওকে। সো হোয়াট উইল বি দ্য রেজাল্ট? ইট উইল কাম 3 sin 3 পাই ইন্টু পাই। টি এর জায়গায় জাস্ট পাই পুট করো, কারণ এগুলো সব টাইম ডোমেন না, এগুলো টাইম প্লট। সো টি এর জায়গায় পাই পুট করবে, 3 পাই ইন্টু পাই, দেন সাইন, দেন 3 করে যা পাবে সেটা হয়ে গেল তোমার এইটার ভ্যালু। সো এই পয়েন্টের ভ্যালু পেলাম, এটা 4, এটা 0, এটা 5। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু 5 প্লাস 4 প্লাস, এগুলো জাস্ট নর্মালি অ্যাড হবে। কারণ এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নর্মালি অ্যাড করা যায়। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ক্যান বি অ্যাডেড নর্মালি। সো 5 প্লাস 4 প্লাস 3 প্লাস এই ভ্যালুটা। এই করে যা পাবে এটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু হবে, ভি ম্যাক্স। সো এখানে যে পিক ফ্যাক্টর ফাইন্ড করার জন্য ম্যাক্সিমাম ভ্যালু দরকার, এই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম বাই আরএমএস, আরএমএস তো আমরা অলরেডি জানি, বের করেছিলাম। ওই কত আসলো, আচ্ছা এখানে করে নেবে ক্যালকুলেশনটা আরএমএস এর। এইভাবে তোমাকে পিক ফ্যাক্টরটা ফাইন্ড করতে হবে। ইট ইজ অলসো দি ওয়ান কোশ্চেন, এটা অনেক সময় আসে। জেনারেলি পিক ফ্যাক্টর দেয় না, জেনারেলি ফর্ম ফ্যাক্টরটাই দেয়। লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন তোমরা খুঁজে দেখবে, পিক ফ্যাক্টর একটা কোশ্চেন পাবে না। হয় ফর্ম ফ্যাক্টর, না হলে আরএমএস, না হলে অ্যাভারেজ টুকুনি বার করতে দিয়েছে, না হলে সিচুয়েশন ওয়াইজ কারেন্ট দিতে পারে, এটাকে সিচুয়েশন ওয়াইজও করে দিতে পারে। এবার সিচুয়েশন ওয়াইজ দিলে কি করবে জানো? এগুলোকে হারমোনিক্স বলবে, মনে রাখবে এগুলো অ্যাকচুয়ালি হারমোনিক্স বলে। যখনই দেখবে সাইনের এরকম ভাবে চেঞ্জ হচ্ছে না, এগুলোকে হারমোনিক্স বলে। ওকে, সো আই উইল মুভ ইনটু দ্য প্রবলেম নাম্বার 4। আচ্ছা 1 মিনিট একটু ধরো তো, একটু দাঁড়াও। ওকে, তাহলে যেটা বলছিলাম, প্রবলেম নাম্বার 4। হ্যাঁ, এবার দেখো এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। এই একটা ম্যাথ আমি চয়েস করেছি, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, কারেন্ট ইকুয়ালস টু, এইভাবেই দিয়েছে কোশ্চেনটায়, কারেন্ট ইকুয়ালস টু 10 প্লাস 10 সাইন ওমেগা টি, এইভাবে দিয়েছে। আচ্ছা আর কি দিয়েছে? ইজ পাসড, আচ্ছা ইজ পাসড থ্রু এমআই টাইপ মিটার and PMMC respectively। দেখো এখানে তোমার ইনস্ট্রুমেন্টেশনের একটু ইনফরমেশন লাগবে, আর কিছু না। রেসপেক্টিভ, হোয়াট উইল বি দ্য রিডিং অফ বোথ দ্য মিটার্স? হোয়াট উইল বি দ্য রিডিং অফ বোথ দ্য মিটার্স? ইট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং নিউমেরিক্যাল। তোমাকে কি বলেছে? দুটো মিটার আছে, একটা হচ্ছে এমআই টাইপ আর একটা হচ্ছে পিএমএমসি টাইপ, সিরিজে কানেক্ট করা। পিএমএমসি আর একটা এমআই। একটা কারেন্ট যাচ্ছে, যেই কারেন্টের ভ্যালু হচ্ছে 10 প্লাস 10 সাইন ওমেগা টি, ওকে। সো এই কারেন্টটা যখন এখান থেকে পাস করবে এমআই টাইপ আর পিএমএমসি টাইপের থ্রু দিয়ে, তখন এর রিডিং কত হবে আর এর রিডিং কত হবে? ভেরি মাচ ইন্টারেস্টিং। কি করে সলভ করবে? হাউ টু সলভ? তোমাকে জাস্ট এই মিটার সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট কি ভ্যালু রিড করে, আর পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট কি টাইপের ভ্যালু রিড করে, জাস্ট এইটুকু ইনফরমেশন রাখলে তোমরা পেরে যাবে। আচ্ছা, একমাত্র মনে রাখবে পিএমএমসি মানে পার্মানেন্ট ম্যাগনেট। দেখো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ইট রিডস ডিসি ভ্যালু, অলওয়েজ রিমেম্বার, ইট রিডস ডিসি ভ্যালু। আর এমআই টাইপ, ইট রিডস আরএমএস ভ্যালু অফ এসি, আরএমএস ভ্যালু অফ এসি, মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডা, যে এগুলো নোট করে রাখতে পারো।
যে এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট আরএমএস ভ্যালু অফ এসি রিড করে, আর পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট ডিসি ভ্যালু রিড করে। ওকে, তাহলে এবার দেখো জল ভাতে হয়ে গেল অঙ্কটা, খুব ইজি। সো এটা ডিসি ভ্যালু কত হবে এইমাত্র আমরা জানি, এটা এইটার ডিসি ভ্যালু কত হবে আর আরএমএস ভ্যালু কত হবে। দেখো সিচুয়েশন ওয়াইজ অঙ্ক, এটাও সিচুয়েশন ওয়াইজ নিউমেরিক্যাল, বাট ইউ হ্যাভ টু নো দিস ইনফরমেশন। দিস এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট রেটস আরএমএস ভ্যালু অফ এসি and PMC reads DC value directly. So PMC reads 10 ampere, it reads 10 ampere, it is very easy, দেখে বোঝা যাচ্ছে 10 plus it is DC value 10 ampere. But MI type instrument reads root over of 10 square plus half into 10 square, রাইট? বিকজ আগে একটু আগে ফর্মুলা আমি লিখলাম যে এখানে ভি নট স্কোয়ার বা আই নট স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই ওয়ান স্কোয়ার, আই টু স্কোয়ার, আই থ্রি স্কোয়ার, এইভাবে লিখলাম। এখানে একমাত্র আই ওয়ান একটাই আছে 10, so half into 10 square, so what will be the result? You may calculate, something ampere will be there. So MI type instrument 10 square plus half into 10 square, and PMC type instrument only DC, that is 10 ampere only. Okay, so your answer will be PMC reads 10 ampere, MI type reads something ampere. Calculation করে দেখবে কত আসে। root over 150 বোধহয়, 10 square মানে 100 by 2 50 and 100 150, yes, root 150। আর গেট এক্সামে তোমার ক্যালকুলেটর অ্যালাউড আছে, অন স্ক্রিন ক্যালকুলেটর পাবে, তোমরা ওখান থেকে এক্সাক্ট ভ্যালু ফাইন্ড করে নিতে পারবে। সো যতবারই টাফ নিউমেরিক্যাল দিক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর একটা নিউমেরিক্যাল আমি নিচ্ছি, এটা দেখো, এটা প্রবলেম নাম্বার কত হবে, 5, প্রবলেম নাম্বার 5। ওকে, সো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অফ এ ডিভাইস, voltage and current of a device are V equals to 100 sine 377t and I equals to 10 sine 377t plus 30 degree. The power indicated, the power indicated by wattmeter will be, question mark, the power indicated by wattmeter will be মানে তোমাকে বলেছে যে ওয়াটমিটার কত রিড করবে, খুব ইজি, এটাও ইজি কোশ্চেন। তোমাকে ভি দিয়ে দিচ্ছে, আই দিয়ে দিচ্ছে, তোমাকে ওয়াটমিটার কারেন্ট রিড করতে হবে। তাহলে ওয়াটমিটার কি রিড করে? অ্যাক্টিভ পাওয়ার, রাইট? ওয়াটমিটার কি রিড করে? ওয়াটমিটার এই ইনফরমেশনটা জানো, ওয়াটমিটার রিডস অ্যাক্টিভ পাওয়ার। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা? আমি অনেক আগে করিয়েছিলাম, পি অ্যাক্টিভ ভি আই কস থিটা। So what is V, what is I, what is cos theta? Basically V RMS, মনে রাখবে, I RMS into cos theta. So V RMS মানে কত? Maximum value by root 2. So what is the maximum value? It is 100. 100 is the maximum value. So what is V RMS? It is 10, 100 by root 2. What is I RMS? Again, maximum value by root 2. So your result will be 10 by root 2. And what is cos theta? The phase difference between voltage and current. দেখো এখানটা একটু কনফিউজ করে দিচ্ছি, মানে একটু কনফিউজ করে দিতে পারে, এখানে না হয় ইজি করে দিয়েছে। এখানে সাইন দেখো, ভোল্টেজের সঙ্গে কোনো পাওয়ার মানে কোনো ফেজ দেয়নি, তার মানে এটা রেফারেন্স ফেজার। যখনই এরকম টাইপের ইকুয়েশন দেবে, একটা ভোল্টেজ বা কারেন্টে কোনো প্লাস বা মাইনাস কোনো অ্যাঙ্গেল দেবে না, তখন কি বুঝবে? ইট কনসিডার্ড অ্যাজ এ রেফারেন্স ফেজার, it is considered as a reference phasor. But when there is an angle, দেখো কারেন্ট একটা অ্যাঙ্গেল দিয়েছে, তার মানে +30 ডিগ্রি ফেজ ডিফারেন্স রয়েছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। তা এই দুটো ইনফরমেশন থেকে ক্লিয়ারলি বলে দেওয়া যাচ্ছে ইট ইজ cos 30। বাট অনেক সময় কি এতটা ক্লিয়ার করে দেয় না, অনেক সময় কি দেয় সেটাও আমি বলছি। তাই এইটাকে সলভ করলে তুমি অ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবে নিশ্চিন্তে। তাহলে সামথিং হোয়াট হবে ইয়োর অ্যান্সার, বাট ইট ইজ ভেরি ইজি, বাট অনেক সময় টাফ করে দেয়। এক মিনিট, ও পেজ শেষ, নিউজ লাইট।
অনেক সময় কিরকম টাফ করে দেবে, ধরো এই ম্যাথটাকে আমি একটু টাফ করছি। ভি ইকুয়ালস টু ধরো তোমাকে বললো 10 সাইন, ধরো ওমেগা টি, আমি ওমেগা টি লিখছি, হোয়াট এভার, এটা দেওয়ার দরকার নেই, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটায়। ধরো এখানে রয়েছে +40 ডিগ্রি, এরমভাবে রয়েছে। আর আই ইকুয়ালস টু রয়েছে, ধরো এটা 100ই থাক, সেম সেম থাক, 10 সাইন, সব রকম বলছি আমি, ওমেগা টি -20 ডিগ্রি, এরকম ধরো রয়েছে। তখন কি করবে? তখনও তখন জাস্ট কি করবে, ফেজ ডিফারেন্স কি করে বার করবে, +40 আর -20, ডিফারেন্স ইজ 60। এটা যদি 0 ডিগ্রি হয়, -20 অ্যান্ড +40, সো ডিফারেন্স ইজ 60 ডিগ্রি। এক মিনিট, এক মিনিট একটু ধরো। ওকে, সো এখানেও দেখো ফেজ ডিফারেন্সটা ইজিলি বের করা যাবে। সো পাওয়ার উইল বি ইকুয়ালস টু 100/√2 ইন্টু 10/√2 ইন্টু কস 60 ডিগ্রি, কারণ ডিফারেন্স 60 ডিগ্রি, তাই জাস্ট ডিফারেন্স দেখো, প্লাস মাইনাস লক্ষ্য করার দরকার নেই, মানে -20 থেকে +40, জাস্ট ডিফারেন্স ইজ 60 ডিগ্রি, সো ইট ইজ ফাইন, ইট ক্যান বি কনসিডার্ড এজ এ 60 ডিগ্রি এজ এ থিটা। সো ইট ইজ ইয়োর পাওয়ার এই কেসে। এবার ধরো আরেকটা কেস, ভি ইকুয়ালস টু তোমাকে দিলাম 100 সাইন ওমেগা টি +40 ডিগ্রি, নো প্রবলেম। বাট এখানে আমি দিচ্ছি আই ইকুয়ালস টু 10 cos ওমেগা টি -120 ডিগ্রি। সো দিস মে বি ইয়োর প্রবলেমেটিক। সো এখানে সাইন আছে, এখানে কস আছে, তখন তুমি কি করবে? তখন জাস্ট সাইনকে কসে কনভার্ট করবে বা কসকে সাইনে কনভার্ট করবে, এনি ওয়ান। জেনারেলি কসকেই সাইনে করো, তাহলে ইজি হয়। তাহলে কসকে যদি সাইনে করতে যাও, কি করতে হবে? জাস্ট 90 ডিগ্রি অ্যাড করবে, আর কিছু না। হোয়াট এভার দ্য ভ্যালু ইজ প্রেজেন্ট, জাস্ট অ্যাড 90 ডিগ্রি। হোয়াট এভার দ্য ভ্যালু ইজ প্রেজেন্ট, জাস্ট অ্যাট 90 ডিগ্রি। হোয়াই? এবার জিজ্ঞেস করতে পারো হোয়াই? সাইন ওয়েভ ফর্ম দিস ওয়ান, অ্যান্ড কস ওয়েভ ফর্ম মিনস দিস ওয়ান। তাহলে দেখো, হোয়াট এভার দ্য ভ্যালু অফ কস, জাস্ট অ্যাড 90 ডিগ্রি, জাস্ট অ্যাড 90 ডিগ্রি, ইউ ক্যান ফাইন্ড দিয়ার সাইন। সো কসের রেসপেক্টিভ সাইন ফাইন্ড করতে গেলে কি করতে হবে? জাস্ট তোমাকে 90 ডিগ্রি অ্যাড করতে হবে অলওয়েজ, বিকজ কস আর 90 ডিগ্রি বিলো, অর কস ইজ 90 ডিগ্রি ল্যাগিং। কস জেনারেলি 90 ডিগ্রি পিছিয়ে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি ল্যাগিং বলা যায় না, অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্স, অ্যাডভান্স স্টার্ট হয়েছে কস। তার জন্যই তো যখন সাইন 0 তখন কস ম্যাক্সিমাম, তাই না? অ্যাডভান্স বলেই তো কস যখন স্টার্ট, সাইন যখন স্টার্ট হচ্ছে তখন এই ম্যাক্সিমাম হচ্ছে। কিন্তু ফেজ ডিফারেন্সকে তুমি যদি ইকুয়েট করতে চাও, জাস্ট অ্যাড 90 ডিগ্রি। এটা একদম মুখস্থ করে নাও, যে কস থেকে সাইন আসতে গেলে একটাই করো, দুটো দুটো মুখস্থ করতে যেও না, যে সাইনকে তাহলে কসে কি করে করব, বা কসকে দুটো মুখস্থ করতে গেলেই কনফিউজ হবে। জাস্ট একটা ওয়ে মুখস্থ করো, আর একটা ওয়ে অটোমেটিক্যালি তোমার মনে থাকবে। তাই একটা ওয়ে মুখস্থ করো, কসকে সাইনে করতে গেলে জাস্ট 90 অ্যাড, ব্যাস এইটুকুনি এনাফ। কসকে সাইনে কনভার্ট করতে গেলে জাস্ট অ্যাড 90 ডিগ্রি। সো আলটিমেটলি ইউ ক্যান ফাইন্ড 10 সাইন ওমেগা টি +70 ডিগ্রি। দেখো তখন ফেজ ডিফারেন্স কিন্তু নট এ 60 ডিগ্রি, ইট ইজ +40 আর +70, ডিফারেন্স ইজ 30 ডিগ্রি অনলি। সো দেন পাওয়ার কি হবে? পাওয়ার ইকুয়ালস টু 100/√2 ইন্টু 10/√2, 100/√2 10/√2 ইন্টু কস 30 ডিগ্রি, কারণ ডিফারেন্স 30 ডিগ্রি, তাই। তাহলে এইবার আরেকটা কেস আমি করছি, লাস্ট ওর্স্ট কেস। এই কেস ক্রমশ ওর্স মানে বা খারাপের দিকে যাচ্ছে, মানে ক্রমশ টাফের দিকে যাচ্ছে, কিন্তু এবার দেখো ওর্স্ট কেস, যখন কিছুই মিলবে না। যেমন ধরো আমি তোমাকে বলছি ভোল্টেজ ইকুয়ালস টু 100 সাইন, ধরো এখানে 2πt প্লাস 40 ডিগ্রি, আর এখানে ধরো 10 I ইকুয়ালস টু 10 cos ওমেগা টি -10 ডিগ্রি, এরকম কিছু একটা আছে। লক্ষ্য করো এখানে ফ্রিকোয়েন্সি 2 ওমেগা টি, আর এখানে ফ্রিকোয়েন্সি ওমেগা টি। তখন কি করবে? এখানে ফ্রিকোয়েন্সিও ম্যাচ খাচ্ছে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ খাচ্ছে না, ফেজ ডিফারেন্সও ম্যাচ খাচ্ছে না, সাইন কস দুটোই উল্টোপাল্টা আছে, মানে কোনো কিছুই সিমিলার নেই, সব কিছুই ডিসিমিলার হয়ে বসে আছে। তখন তুমি কি করবে? তখন তোমাকে গ্রাফিক্যালি প্লট করতে হবে, গ্রাফিক্যালি বুঝতে হবে ব্যাপারটা। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, যেখানে তোমাকে গ্রাফ এঁকে করতে হবে। ওকে, জেনারেলি দেয় না, জেনারেলি কখনোই দেয় না। সো আচ্ছা, যেটা কম সেটা আগে আঁকবে। আমি একটু এটা একটু তোমাকে বলে দিই, যেটা কম আছে মানে ফ্রিকোয়েন্সি যেটা কম আছে, ওমেগা টি এর ফ্রিকোয়েন্সি কম, এটা 2 ওমেগা টি বেশি আছে, সো কসকে আগে আঁকো।
এটাই রুলস। সো কসকে আঁকতে গেলে করতে হবে কি, এখান থেকে স্টার্ট করতে হবে, -90 এখানে, +90 এখানে। সো -90 থেকে +90 এর মধ্যে একটা কস ওয়েভ ফর্ম, is a cos waveform, cosine waveform having a magnitude maximum magnitude 10, okay, and 100 sine 2 omega t plus 40। এবার 2 omega t means what? 2 omega t means, আচ্ছা এটাকে একটু আরেকটু কন্টিনিউ করো, না তো বোঝানো যাবে না। আরেকটু কন্টিনিউ করলাম। So it is 90, uh, it is 0 degree, it is 90 degree, it is 90 90 180 degree, it is 270 degree, and it is 360 degree, okay, 360 degree অবধি আমি করলাম। এবার সাইন ওয়েভ ফর্ম কিরম হবে, এর উপরে আমি যে সাইন ওয়েভ ফর্ম আঁকি, বাট 2 ওমেগা টি, 2 ওমেগা টি মানে হোয়াট এভার দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস কস ওয়েভ, জাস্ট 2 টাইমস অফ ইট। মানে কি, যদি এই কসের রেসপেক্টিভ সাইন করতাম তাহলে এরকম হতো ফুল ওয়েভ ফর্ম, 0 থেকে 360। মানে একটু বোঝার চেষ্টা করো কি বলছি, ভালো করে বোঝো। যদি এই কসের রেসপেক্টিভ সাইন ওয়েভ ফর্মটা আঁকতাম তাহলে কিরকম হতো, সাইন ওমেগা টি -10 ডিগ্রি, এটা হলে কিরকম হতো, it should be starts from 0 and ends at 360, but just two times of, if we add two times of this frequency, then in between 0 to 360 there are two pulses. So how to draw two pulse, এইভাবে টু পালস। এবার দেখে মনে হচ্ছে আচ্ছা এখানে 100, এখানে কমিয়ে দিচ্ছি, দেখো এই ফর দিস স্ট্রিপ নিউমেরিক্যাল আমি এখানে ধরো কমিয়ে নিচ্ছি, এটা 5 করে দিই, মানে আমাকে আবার মুছতে হবে তাহলে আর কি, বোঝানোটা মুশকিল, এই জন্য আমি 5 করে দিলাম, নো প্রবলেম। এখানে তুমি 100 ধরেও করতে পারো, 200 ধরেও করতে পারো, হোয়াট এভার। তাহলে এই ভ্যালুটা তখন 5, এইটুকুনি জাস্ট বোঝো। তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ ফর্মটা, এটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ ফর্মটা, রাইট, ইট ইজ ভোল্টেজ ওয়েভ ফর্ম। অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে কারেন্ট ওয়েভ ফর্ম, যেটা হাইলাইট করেছে এটা কারেন্ট ওয়েভ ফর্ম, এটা রেফারেন্স। কেন রেফারেন্স এটা, বিকজ ইট ইজ এ লোয়ার ফ্রিকোয়েন্সি। এইবার এই মোমেন্টে তোমাকে ফাইন্ড করতে হবে পাওয়ার, পাওয়ার ফাইন্ড করতে হবে। তাহলে কি করে ফাইন্ড করবে, কি করে ফাইন্ড করবে, দেখো 0 থেকে 360 মধ্যে তোমাকে পাওয়ার ফাইন্ড করতে হবে। আচ্ছা 0 থেকে 90 মধ্যে কি হবে দেখো, 90 থেকে 180 মধ্যে কি হবে দেখো, 180 থেকে 270 মধ্যে কি হবে দেখো, 270 থেকে 360 মধ্যে কি হবে দেখো। এইভাবে সেপারেট ওয়াইজ তোমাকে চেক করতে হবে। কি চেক করতে হবে, 0 থেকে 90 মধ্যে, তাহলে 0 থেকে 90 মধ্যে পাওয়ার ইকুয়েশন কি হবে, 0 থেকে 90 মধ্যে পাওয়ার ইকুয়েশন হবে 1/90 মানে π/2। ভালো করে বোঝো কি করছি আমি, ইন্টিগ্রেশন করে করতে হবে এখানে, 1/π/2, 0 থেকে π/2, তাহলে 0 থেকে π/2 মানে 90। সো 1/π/2 কেন করলাম, কারণ এই পাওয়ার, এই ডিভিশনটা না করলে তোমার এনার্জি এসে যাবে, কারণ এনার্জি মানে কি, পাওয়ার ইনটু টাইম তো না, তাহলে পাওয়ার মানে কি, এনার্জি ডিভিশন টাইম। সো পাওয়ার ফাইন্ড করতে গেলে তোমাকে এনার্জি বাই টাইম করতে হবে, এনার্জি বাই টাইম করতে হবে। সো এনার্জি মানে ইন্টিগ্রেশন, আর টাইম দিয়ে ডিভিশন করলে 1/টাইম, দ্যাট ইজ π/2 করলে তোমার পাওয়ারটা পাবে। ওকে, সো 0 থেকে π/2 এর মধ্যে আচ্ছা আমি কি এটা স্টার্ট করেছিলাম তো, হ্যাঁ, 0 থেকে π/2 এর মধ্যে তুমি ভোল্টেজ ওয়েভফর্ম কারেন্ট ওয়েভফর্মকে মাল্টিপ্লাই করো। সো 5 সাইন 2 ওমেগা টি প্লাস 40 ডিগ্রি মাল্টিপ্লাই 10 কস ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি ডি অফ ওমেগা টি, এইটা করবে প্লাস 1 বাই, এবার 90 থেকে 180 এগেইন π/2, কারণ 90 থেকে 180 π/2 হয়, ইন্টিগ্রেশন 90 মানে π/2 থেকে 180 মানে পাই অনলি, রাইট। আবার মাল্টিপ্লাই করবে, এবার দেখো দুটোই নেগেটিভ, দুটোই নেগেটিভ, but you never put negative sign, you never put negative sign, because if we consider the range π/2 to pi, then automatically sin and cos will be negative, তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সাইন কস প্রোডাক্ট বা দুটো প্রোডাক্ট নেগেটিভ মানে কি, অলওয়েজ ইট এগেইন পজিটিভ, রাইট, ইট এগেইন পজিটিভ হয়ে যাবে। সো এগেইন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইউজিং দ্য সেম ফাংশন, 2 omega t plus 40 degree into 10 cos omega t minus 40 degree into d omega t। এইভাবে আরো দুটো অ্যাড করতে হবে, কি করতে হবে, আরো এই রেঞ্জের মধ্যে অ্যাড করতে হবে, এই রেঞ্জের মধ্যে অ্যাড করতে হবে। এই চারটি ইন্টিগ্রেশনকে তুমি একসাথে করতে পারতে, কিন্তু আমি রিয়েলাইজ করাচ্ছি এটাই, এর জন্য ডিভিশন পার্ট বাই পার্ট করালাম। ওকে, এই জন্য পার্ট বাই পার্ট করলাম, কিন্তু এটাকে শর্টকাটে কি করে যায়, শর্টকাটটা আমি এই পরের লাইনে করছি। সেকশন ওয়াইজ তুমি ইন্টিগ্রেশন করতে পারো, টাইম ওয়েস্ট হবে,
বাট তুমি যদি ডিরেক্ট করতে চাও ডিরেক্টও করতে পারো। বাট ডিরেক্ট করলে কি হবে, তুমি রিয়েলাইজ করতে পারবে না কোন পাওয়ারটা পজিটিভ কোন পাওয়ারটা রিঅ্যাক্টিভ, মানে কোন পাওয়ারটা নেগেটিভ হচ্ছে। দেখো 0 থেকে 90 মধ্যে পাওয়ার অলওয়েজ পজিটিভ। তুমি যদি এই প্রোডাক্টটা পাও, মানে এই ফার্স্ট পার্টটা যদি পাও তাহলে পজিটিভ পাবে, সেকেন্ড পার্টটা দুটোই নেগেটিভ, তার মানে এগেইন পজিটিভ পাবে। তারপরে পাওয়ারটা কি পাবে, দেখো তারপরে রেঞ্জটায় এইটা পজিটিভ বাট এটা নেগেটিভ, তার মানে কি প্রোডাক্ট নেগেটিভ হয়ে যাবে। এই থার্ড পার্টটায় প্রোডাক্ট দেখবে নেগেটিভ, ফোর্থ পার্টেও সিমিলারলি প্রোডাক্ট নেগেটিভ। তাহলে এইটুকুনি রিয়েলাইজ করানোর জন্য আমি এভাবে সেপারেটলি করালাম। নয়তো তুমি করতেই পারো পি ইকোয়ালস টু 1/2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই হোয়াট এভার দ্য ভ্যালু দ্যাট ইজ ইট ইজ 5 সাইন 2 ওমেগা টি প্লাস 40 ডিগ্রি, প্লাস ছিল তো, হ্যাঁ, আর এখানে 10 cos টু অনলি ওমেগা টি -10 ডিগ্রি। ওকে, সো এইভাবেও তুমি করে ফেলতে পারো। এটা করলে রিয়েলাইজেশনটা হবে না আর কি। তো এটা করে যা পাবে, ইট উইল বি ইয়োর ওয়াট পাওয়ার। ওকে, বাট রিমেম্বার দিস পাওয়ার ইজ অ্যাপারেন্ট পাওয়ার। সরি, ওয়াট হবে না, আমি একটু ভুল করলাম। ইট ইজ নট ওয়াট, ইট ইজ অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, ইট ইজ ভিএ অনলি। বাট তুমি যদি অ্যাক্টিভ পাওয়ার চাও তখন তোমাকে কি করতে হবে, এই লাস্টের দুটো সেকশনকে বাদ দিতে হবে অ্যাক্টিভ পাওয়ারের জন্য, কারণ এই দুটো তো নেগেটিভ পাওয়ার হয়ে যাচ্ছে না, নেগেটিভ পাওয়ার তো অ্যাক্টিভ পাওয়ার হয় না। সো ইট উইল বি রিঅ্যাক্টিভ পাওয়ার। সো এই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের ফান্ডা। যখন তোমাকে অ্যাক্টিভ পাওয়ার বার করতে বলবে তখন তোমাকে শুধুমাত্র এই দুটো সেকশন নিতে হবে, পরে এগুলো আর নিতে হবে না, ঠিক আছে। সো অ্যাক্টিভ পাওয়ারের জন্য তোমাকে কি করতে হবে, 1/2 অনলি, 1/পাই 180, 0 থেকে পাই এর মধ্যে ওই দুটো ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে। ইট উইল বি গিভেন ডি ওমেগা টি, ইট উইল গিভেন ইন ওয়াট, ঠিক আছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য বাকি দুটো, কারণ দেখো এই অনুযায়ী তোমাকে দেখতে হবে। এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এই রেঞ্জটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এই রেঞ্জটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর ওভারঅল হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল মোটামুটি যতটা টার্গেট করেছিলাম। এবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করো। নেক্সট উইক থেকে আমরা 3 ফেজ সার্কিট শুরু করব। আর নোট বানাও, তোমরা কিন্তু নোট বানাচ্ছ না, নোট বানাও। আমার এই করানো দেখে দেখে ভিডিওগুলো দেখে দেখে নোট বানাও। ওকে, তো আজকের ক্লাস এই অবধি থাকলো।